প্রতিটা মানুষের জীবনের লড়াই হয় আলাদা, প্রতিটা মানুষের জীবনের গল্প হয় আলাদা, আমার আপনার সবারই তাই। এবং সেই জীবনের প্রতিটা গল্পের চরিত্রদের সাথে সেই মানুষটার সম্পর্কের টান একদিন প্রতিদিন নতুন রূপে ধরা দেয় জীবনের উপন্যাসের সাদা পাতায়। এখন গল্প ইউটিউব চ্যানেলে এবারে থাকতে চলেছে পিতা পুত্রের লেখা দুটি মন ছুঁয়ে যাওয়া গল্প, শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, আমি অরিজিৎ। এই দুটো গল্পের কথক চেষ্টা করেছি গল্প দুটিকে আপনাদের সামনে তুলে ধরার, এবং সাথে যারা অভিনয় করেছে তারাও চেষ্টা করেছে। দুটো মন ছুঁয়ে যাওয়া গল্প, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন, এখন গল্প ইউটিউব চ্যানেলে শুরু হতে চলেছে দুটি ভিন্ন স্বাদের গল্প। সুধীর চক্রবর্তী ও অর্ণব চক্রবর্তীর লেখা টান এবং একদিন প্রতিদিন। ক্লাস শেষের ঘণ্টা বাজতেই ঋতুবৃতা তড়িঘড়ি ব্যাগ খুলে লাইব্রেরি কার্ডটা খোঁজা আরম্ভ করল। জেসি স্যার তখনও ক্লাস থেকে বেরোননি। কিছু ছেলে মেয়ে তাকে ঘিরে দাঁড়িয়ে প্রশ্ন করে চলেছে একের পর এক। জেসি স্যার তার স্বভাবসিদ্ধ ধীর স্থির ভঙ্গিমায় সকলের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ব্যাগ ঘাঁটতে ঘাঁটতে ঋতুবৃতা খানিক অধৈর্য হয়ে পড়ল। ধুর, কোথায় যে রেখেছে লাইব্রেরি কার্ডটা? সামনেই সেমিস্টার পরীক্ষা। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের ওপর অধ্যাপক বিশ্বজিৎ পাণ্ডার একটা ভালো বই আছে, বইটা দরকার তার। সকাল থেকে মেজাজটা খিঁচড়েই ছিল। লাইব্রেরি কার্ডটা না পাওয়ায় এবার আরও বিগড়ে গেল। এমনিতেই গতকাল বিকেলে ছোটকা এসেছে বলে মাথা গরম। লোকটাকে দুচক্ষে দেখতে পারে না সে। শিয়ালদহ স্টেশনে লাইন টপকাতে গিয়ে বাবার যখন দুর্ঘটনাটা হলো, প্রথমেই ছোটকাকে জানানো হয়েছিল। ভেবেছিল এমন বিপদের দিনে ছোটকা কখনো মুখ ফিরিয়ে নেবে না, ঠিক দাঁড়াবে ওদের পাশে। শ্রেয়ানের তখন আর কতই বা বয়স, ঋতুবৃতার চেয়ে তো মোটে 2 বছরের বড় ছেলেটা। সেই সময়টায় শ্রেয়ানের পাশে কেউ ছিল না। লোকটা একবারও আসেনি, কিছু না কিছু কারণ দেখিয়ে বারবার এড়িয়ে গেছে। তাই এখন এসে যখন আলগা পিরিত দেখায়, ঋতুবৃতার ইচ্ছে করে সপাটে থাপ্পড় মারতে লোকটার গালে। শুধু বাবার মুখের দিকে চেয়ে কিছু বলতে পারে না সে। বিছানার একটা কোণে পড়ে থাকে বাবা। তার কাতর চোখ দুটো দেখে বড্ড মায়া হয়। ছোটবেলায় শত অভাব অনটনের মধ্যেও বাবাকে কত হাসি খুশি দেখেছে। 4 বছর আগের সেই রেল দুর্ঘটনায় বাবার দুটো পাই বাদ যায়। প্রাণে যে বাঁচবে সেই আশাটাও ছিল না। মা তাই মাঝে মধ্যে বলে, জয় মা, জয় মা, ঠাকুরের অশেষ কৃপায় তোদের বাবাটা প্রাণে বেঁচে গেছে। যেভাবে পড়েছিল ট্রেনের সামনে, ফেরার তো কথা ছিলই না। কথাগুলো বলার সময় মা চোখ বুজে ঠাকুরের উদ্দেশ্যে বারবার কপালে দুহাত ঠেকিয়ে প্রণাম করে। মনে মনে হাসে তখন ঋতুবৃতা। সত্যিই তো, ঠাকুরের অশেষ কৃপাই বটে। চাইলেই তো বাবাকে মেরে দিতে পারত, কিন্তু ওই দেবদেবীদের তো আবার দয়ার শরীর, তাই খালি পা দুটো কেটে নিয়ে ছেড়ে দিয়েছেন, বাকি জীবনের মতো পঙ্গু করে। বাবা কাজে বের হতো সকাল সকাল। ট্রেনে, বাসে, পার্কে, বড় বড় মন্দিরের সামনে ঘুরে ঘুরে ছোটদের খেলনা, লজেন্স, ধূপকাঠি, যেদিন মহাজন যা দিত তাই বিক্রি করত। পা চলে যাওয়ার পর সেসব বন্ধ হলো, আর শ্রেয়ান বেরিয়ে পড়ল ভাড়ার অটো নিয়ে। সংসারটা তো টানতে হবে, সকলেই বাড়িতে বসে থাকলে পেট চলবে কেমন করে? শ্রেয়ানের অবশ্য তেমন আপত্তিও ছিল না অটো চালাতে। ছেলেটা পড়াশোনায় কোনোদিনই ঠিক তেমন জুৎসই কিছু করতে পারেনি। টেনে টুনে উচ্চ মাধ্যমিকটা পাশ করার পর ওসব লেখাপড়ার পাঠ জন্মের মতো চুকিয়ে দিয়েছিল। বাবা যতদিন সংসারের হাল ধরে রেখেছিল, শ্রেয়ান কাজবাজ বিশেষ কিছু করেনি। এলাকার লোকজনের ফাই ফরমাস খেটে, কিছু রাজনৈতিক মিছিলে পতাকা হাতে স্লোগান দিয়ে, আর সামান্য লাইট পাখার মেরামতির কাজ করে ওই 2-4 পয়সা জোগাড় করত।
সেই পয়সা অবশ্য ঋতুবৃতারা কোনোদিন চোখে দেখেনি। হাতে যা আসতো ওই বন্ধু বান্ধবদের সাথে নেশা ভাঙ করেই উড়ে যেত। প্রথম প্রথম শ্রেয়ার নেশা করে বাড়ি ফিরলে বাবা স্তব্ধ হয়ে চেয়ে থাকতো তার দিকে। বাবার মুখ দেখে ঋতুবৃতা বুঝতে পারত লোকটা ছেলের অমন কাণ্ড কারখানা দেখে বিস্ময়ে কথা বলতে পারছে না। সেই ছোটবেলা থেকে ঋতুবৃতা দেখে আসছে বাবা মানুষটাই একটু অন্য ধারার। সবসময় মাথাটা যেন বরফের মতো ঠান্ডা। তার জ্ঞান তো কোনোদিন মনে পড়ে না বাবাকে উঁচু গলায় কথা বলতে শুনেছে। যখনই মা কিছু নিয়ে চেঁচামেচি করত, বাবা মিটিমিটি হাসত আর মাকে ঠান্ডা করার চেষ্টা করত। সত্যি দেশের বাড়ির দিনগুলো কি ভীষণ আলাদা ছিল। আসলে আমাদের বেশিরভাগ মানুষের জীবনেই ভালো দিনগুলোর আয়ু বড্ড কম হয়। হাজার চেষ্টা করেও তাদের বাঁচিয়ে রাখা যায় না। জীবনের প্রতিটা সুন্দর মুহূর্তেরই অকাল মৃত্যু নিশ্চিত। একেই হয়তো বলে ভবিতব্য। আর খারাপ সময় অনেকটা ওই গরিব মানুষের খিদের মতো, ইচ্ছে অনিচ্ছের ওপর তার আসা যাওয়া নির্ভর করে না। রাজকীয় চালে সে আসে, যতক্ষণ ইচ্ছে হয় থাকে, মাঝে মধ্যে ভারী একঘেয়ে লাগলে ক্ষণিকের জন্য বিদায় নেয়। বাবার খুব শখ ছিল ছেলে মেয়ে দুটোকে মানুষের মতো মানুষ করবে। না হলে জয়নগরের যে প্রত্যন্ত গ্রামে ঋতুবৃতাদের জন্ম, সেখানে ছেলে মেয়েদের এমন শহুরে নাম রাখার মোটে চল ছিল না। নামকরণের সময় থেকেই ছেলে মেয়েকে অন্যরকম কিছু দিতে চেয়েছিল সে। বাবার কার্যকলাপ দেখে গ্রামের লোকেরা বাঁকা হাসি হাসত। আজ মনে হয় তাদের সেদিনের হাসি বোধ হয় জিতে গেছে, আর বাবার জেদ পুরো দস্তুর হেরে গেছে কলকাতায় আসার পর। বাবা যা চেয়েছিল শ্রেয়ান ঠিক তার বিপরীত একজন মানুষ। যে লোক জীবনে একটা বিড়ি বা সিগারেটের টান মারেনি, তার ছেলে অটো চালিয়ে রাতে বাড়ি ফেরে বেহেড মাতাল হয়ে। বাবার চোখ দুটো শুধু ছলছল করে তখন। মনে মনে হয়তো বলে, বাবিন রে, এইভাবে নিজের বাবাকে গোটা গ্রামের কাছে হারিয়ে দিলি। শ্রেয়ানের অবশ্য তেমন হুঁশই থাকে না বাবার দিকে দেখার। এক পেট বাংলা খেয়ে সে তখন বাংলা ভাষায় বিভিন্ন গালাগালির রেওয়াজ করে উদার কণ্ঠে, আর গোগ্রাসে ভাত গেলে। তবে ঋতুবৃতা দেখে, দু চোখ ভরে দেখে রাখে বাবার কান্নার প্রতিটা শিরা উপশিরা, আর লড়াই চালিয়ে যাওয়ার জেদটা তাও তাও করে জ্বলতে থাকে তার মনে। না, বাবাকে এভাবে সে হেরে যেতে দেবে না। বাবা চেয়েছিল ছেলে মেয়ে দুটো লেখাপড়া শিখে একদিন মস্ত বড় মানুষ হবে। বাবার সেই আশা এইভাবে শেষ হয়ে যেতে পারে না। এই নরক থেকে তাদের মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা যে ঋতুবৃতা নিজেই, সেই কথাটা বহু বছর আগেই মেয়েটা বুঝে গেছে। বস্তির সকলের টোন টিটকিরিয়ে শ্রেয়ানের কাছে গালাগাল মারধর খেয়েও তাই ঋতুবৃতা একবারের জন্য দমে যায় না, বরং তার চেষ্টা আরো ক্ষুরোধার হয়ে ওঠে। বাসন্তী দেবী কলেজ থেকে বাংলায় অনার্স পাশ করেছে, ফার্স্ট ক্লাস সমেত। আপাতত কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ছে। আগের সেমিস্টারগুলোয় নাম্বার ভালোই আছে। ঋতুবৃতা জানে লক্ষ্যে স্থির থাকলে মাস্টার্সেও ফার্স্ট ক্লাস তার বাঁধা। শ্রেয়ান অটো চালানো শুরু করার পরেই বলে দিয়েছিল ঋতুবৃতার লেখাপড়ার খরচ সে দিতে পারবে না, বরং বোন যদি এখন বিয়ে টিয়ে করে নেয়, সে বিয়ের খরচটা একটু আধটু দেবে। ঋতুবৃতা রাজি হয়নি। ক্লাস 8 থেকে 12 অবধি ছেলে মেয়েদের সে হিউম্যানিটিজের সাবজেক্টগুলো পড়ায়। খুব বেশি ছাত্রছাত্রী তার নেই, তবে যা রোজগার করে তাতে নিজের পড়াশোনা আর খাওয়ার খরচ, বাবার ফলমূলের খরচটা মোটামুটি উঠে আসে। মাস্টার্স পাশ করে থেমে গেলে চলবে না, এরপর এমফিল করতে হবে, কলেজ সার্ভিসের পরীক্ষায় বসতে হবে, তাকে অধ্যাপক হতেই হবে। বস্তির এই জীবন থেকে রেহাই দিতেই হবে তার বাবা মা দাদাকে।
মাঝে মাঝে ঋতুবৃতার মনে হয় এই পরিবেশ থেকে শ্রেয়ানকে দূরে নিয়ে গেলে হয়তো ছেলেটা আর এমন থাকবে না। মেয়ের খুব ইচ্ছে সে যখন কলেজে পড়াবে একটা ভালো বাড়ি ভাড়া নেবে ওদের 4 জনের জন্য, আর দাদাকে তখন একটা ছোট্ট স্টেশনারি দোকান খুলে দেবে। তাহলে নিশ্চয়ই শ্রেয়ান আর এমন থাকবে না, রোজ রাতে মদ খেয়ে ফিরবে না, বা মাঝে মধ্যে নেশার ঘরে ঋতুবৃতাকে এভাবে মারধরও করবে না। কিরে অমন ভেবলির মতো জানলার দিকে তাকিয়ে কার কথা ভাবছিস? নতুন করে আবার চর্যাপদ লেখার মতলব মারছিস নাকি? হ্যাঁ, আর চোখ মুখটাও কেমন যেন উদাস উদাস, অনেকটা ওই ওই রাধার কি হইল অন্তরে ব্যথা টাইপের। কি হয়েছে এটা কি? ইভানদার গলা শুনে ঋতুবৃতার চটক ভাঙল। জানলার দিকে তাকিয়ে বাড়ির কথা ভাবতে ভাবতে খেয়ালই করেনি কখন জেসি স্যার বেরিয়ে গেছে। ইভানদা বাংলায় এমফিল করছে, আপাতত কোর্স ওয়ার্ক চলছে। ছেলেটার ইচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাসের ওপর কাজ করার। ইভানদা চোখ থেকে মোটা কালো ফ্রেমের চশমাটা খুলে রুমালে মুছতে মুছতে বলল, কিরে বল, এমন উদাস উদাস হাবভাব করে কেন বসে আছিস? কারোর প্রেমে টেমে আবার পড়লি নাকি? খানিক বিরক্ত হয়ে ঋতুবৃতা বলল, আর প্রেম, পরীক্ষার জ্বালায় প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার জোগাড়, আর উনি এলেন প্রেম করছে কিনা জানতে। আজ সেন্ট্রাল লাইব্রেরি থেকে একখানে বই তুলব ভাবছিলাম, ওই প্রথম প্রতিশ্রুতির ওপর। নোট বানাতে কাজে লাগবে, আর এখন দেখছি লাইব্রেরি কার্ডটাই আনতে ভুলে গেছি। তুই এই নিয়ে চিন্তায় পড়ে আছিস? মানে পাগলি মেয়ে একটা। আরে বাবা, কাল তুলে নিবি, সমস্যা কি আছে? একদিন পরে নোট বানাতে বসলে তো আর তোর মাথার উপর নোয়ার ফ্ল্যাট এসে পড়বে না। সত্যি তুইও না? তা নয়, আমি ভাবছি কার্ডটা কোথাও ভুলে ফেলে আসিনি তো। আসলে সকালে বাড়িতে এত ঝগড়া হয়েছে যে তালে গলে কার্ডটা কোথায় রাখলাম কিছুতেই মনে পড়ছে না। সামনের হাই বেঞ্চটায় ইভানদা চড়ে বসল। ক্লাসরুম মোটামুটি ফাঁকা এখন, আজ আর ক্লাস নেই বলে অনেকেই বেরিয়ে গেছে। সামনে পরীক্ষা বলে কারোরই এখন আড্ডা দেওয়াতে তেমন মন নেই। ঘন কালো চাপদারিতে হাত বোলাতে বোলাতে ইভানদা জিজ্ঞেস করল, বাড়িতে আবার কি নিয়ে ঝামেলা হলো তোদের? তোদের সত্যি বাবা ঝামেলার আর শেষ নেই। তোর ওই দাদা সে কিছু বলেছে নাকি? নাকি ওই তোর ওই বাংলা সিনেমার ভিলেন মার্কা ছোটকা সে এসে হাজির হয়েছে? ঋতুবৃতার বাড়ির কথা, তার ব্যক্তিগত জীবনের কথা খুব কম মানুষই জানে। সকলের সামনে নিজের জীবন তুলে ধরতে ঋতুবৃতার কেমন যেন বাঁধো বাঁধো ঠেকে। ইভানদা সেই হাতে গোনা লোকজনের মধ্যে পড়ে যাকে ঋতুবৃতা সমস্ত কথা বলে। কোনোদিন কোনো রকম অস্বস্তি হয় না মানুষটাকে কিছু বলতে বা এই মানুষটার কাছে কিছু চাইতে। একটা দীর্ঘশ্বাস ফেলে ঋতুবৃতা উত্তর দিল, পরের কারণটা, আমি আগে জানতাম না যে ছোটকা আসছে। কাল রাতে পড়িয়ে বাড়ি ফিরে দেখি বাবু গ্যাট হয়ে বসে ভাত আর গিলে মেটে চচ্চড়ি খাচ্ছেন। মায়ের কাছে শুনলাম বিকেলের দিকে নাকি এসেছে, এখন 3-4 দিন থাকবে। আর ছোটকার যেমন স্বভাব, সকালে একটু বই নিয়ে বসেছে দেখে সমানে খোঁচা মেরে কথা বলে যাচ্ছিল। কতদিন আর পড়বি, কতদিন আর দাদার ঘাড়ে বসে খাবি, বৌদি তোমরা এবার মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করো, আরও কত কি। আর মাও হয়েছে তেমন, কারোর মুখের ওপর কিচ্ছু বলতে পারে না, যত হম্বিতম্বি শুধু আমার উপর। আমি বেশ একচোট কথা শুনিয়ে দিয়েছি ছোটকাকে। মা তখন রেগে মেগে আমার ওপরই চিৎকার করলো। ওই ছোটকা লোকটাকে দেখলেই না আমার গা পিত্তে একেবারে চলে যায়, জানো তো ইভানদা। হ্যাঁ, তা আবার জানি না, কিন্তু ব্যাপারটা হলো এখন আপাতত তোকে বইটা নিয়ে ভাবতে হবে। ওসব ঝামেলা নিয়ে ভেবে কোনো লাভ নেই। সামনে এক্সাম, বইটার তো কিছু একটা ব্যবস্থা করতে হবে তোকে। এই শোন, চল এক কাজ কর, তুই লাইব্রেরি চল, তুই আমার কার্ডটা দিয়ে বইটা তুলে নে। এখন আপাতত আমার কোনো বই এই মুহূর্তে লাগছে না। তুই বরং আমার কার্ডটা দিয়ে বইটা তুলে নে, পরে যদি কার্ডটা তোর না খুঁজে পাস তখন একটা নতুন কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিবি। চল চল চল, আর দেরি করিস না। দ্বার ভাঙা বিল্ডিং থেকে বেরিয়ে ইভানদার পাশে পাশে ঋতুবৃতা হাঁটা আরম্ভ করল। বাংলায় সাহিত্য চর্চা ছাড়াও ইভানদার আরও দুটো শখ আছে, সিগারেট আর পারফিউম। ছেলেটা এত বেশি সিগারেট খায় বলে হামেশাই ঋতুবৃতা ধমক ধামক দেয়। তখন অবশ্য ইভানদা হেসে বলে, ধুর পাগলি, সিগারেট কি আমার নেশা নাকি? ওই সাহিত্য ছাড়া এই শর্মার আর কোনো নেশা নেই। হ্যাঁ, বলতে পারিস সিগারেটের টান মারাটা আমার একটা শখ আর কি।
ওই খানিকটা গাদা গাদা পারফিউম মাখার মতো। সত্যি ছেলেটা কিছু পারফিউম মাখতে পারে বটে। ইউনিভার্সিটিতে ইভানদার নামই হয়ে গেছে দ্য পারফিউম ম্যান। কতবার জিজ্ঞেস করেছে ঋতুবৃতা যে পারফিউমটা ইভানদা মাখে সেটার কি নাম। উত্তরে ইভানদা কেবল হাসে, নামটা কিছুতেই বলে না। ঋতুবৃতার নাক মুখ ভরে গেছে পারফিউমটার গন্ধে। হঠাৎ ভীষণ ভালো লাগছে মেয়ের। ইভানদার সাথে থাকলেই তার মন ভালো হয়ে যায়। সেটা ইভানদার জন্য নাকি ওই বিশেষ পারফিউমটার জন্য তা অবশ্য ঋতুবৃতা ঠিক জানে না, বা বলা ভালো জানলেও মানতে চায় না। ছেলেটার এক গাল চাপ দাড়ি, চোখে পুরু ফ্রেমের চশমা, আলু থালু হাতা গোটানো ফুল স্লিভ শার্ট আর জিন্স, অবিন্যস্ত চুল, নিকোটিন মাখা সামান্য কালচে বাদামি ঠোঁট জোড়া আর প্রাণ খোলা হাসি, সব সব কিছু ভালো লাগে ঋতুবৃতার। তাকে যেন কোনো অচেনা অনুভূতি বারংবার টানে ইভানদার দিকে। তখন মনে হয় না, ওই পারফিউমের গন্ধটার জন্য নয়, ইভানদা মানুষটার জন্যই ঋতুবৃতার মন খারাপগুলো একটা আশ্রয় খুঁজে পায়। সে যে পরিবেশে বড় হয়েছে তাতে প্রেম ভালোবাসা জাতীয় আবেগগুলোকে যে প্রশ্রয় দেওয়া যায় না তা ঋতুবৃতা অনেক অল্প বয়সেই বুঝতে পেরেছিল। আবেগে গা ভাসিয়ে নিজের লক্ষ্য থেকে এক চুলো সরে এলে তার চলবে না। যাদের সাথে ঋতুবৃতার ওঠা বসা তাদের জীবনের লড়াইগুলো যে অনেকটাই আলাদা। নিজের স্বাভাবিক আবেগগুলোকে তাই একরকম জোর করেই চাপা দিয়ে রেখেছে মেয়ে। কাউকেই বুঝতে দেয় না ইভানদাকে দেখলে, তার গলার শব্দ শুনলে ঋতুবৃতার মনে ঠিক কেমন ঝড় ওঠে। বাকিদের কথা না হয় ছেড়েই দিলাম, ঋতুবৃতা নিজের কাছেও স্বীকার করে না যে যত দিন যাচ্ছে সে আরো বেশি দুর্বল হয়ে পড়ছে এই মানুষটার প্রতি। কিন্তু ওই যে কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জরি, এক একটা দিন এমন আসে যেদিন আর নিজের মনটাকে বাঁধতে পারে না মেয়ে। ভীষণ ইচ্ছে করে একবার ইভানদার কাজ ঘেঁষে দাঁড়াতে, মাথার ওই অবিন্যস্ত চুলগুলো নিজের হাতে ঠিক করে দিতে। ইভানদার ঠোঁটে, এই সে তখন থেকে কি আকাশ কুসুম ভাবছিস বলতো? আমি এদিকে গাধার মতো বক 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 করেই যাচ্ছি, আর মহারানী নিজের খেয়ালে আকাশ দেখতে দেখতে হেঁটেই চলেছেন। ব্যাপারটা কি? মনে মনে জিভ কাটল। ইস, ইভানদা কিছু টের পেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। প্রিয়াকে পড়াতে গিয়ে ঋতুবৃতা টের পেল আজকের দিনটা সত্যিই খারাপ যাচ্ছে। বিকেলে কিছুটা সময় ইভানদার সাথে কাটিয়ে একসাথে মাটির ভাঁড়ে চা খেয়ে তারপর ট্রামে করে কলেজ স্ট্রিট থেকে পার্ক সার্কাস অবধি একসাথে ফেরার পর ঋতুবৃতার মন মেজাজ ভারী ভালো ছিল। এখন প্রিয়ার মায়ের কথাগুলো শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। অনিমা দেবী বলে দিলেন ঋতুবৃতাকে আর পড়াতে আসতে হবে না, এই মাসটাই শেষ। আসলে প্রিয়ার বাবা ইনকাম ট্যাক্স বিভাগে কর্মরত, চাকরি সূত্রে দিল্লিতে বদলি হয়ে গেছেন কয়েক মাস হলো। সব ব্যবস্থা একেবারে পাকা করে এবার মেয়ে বউকে নিজের কাছে দিল্লিতে রাখতে চাইছেন। যে ঘটনার কথা আজ বলছি তা 2019 সালের, অর্থাৎ করোনা তখনও আসেনি, তাই অনলাইনে টিউশন পড়ানোর রেওয়াজ তখন ছিল না। প্রিয়া তখন ক্লাস 8-এ পড়ে। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এই 4টে বিষয় ঋতুবৃতা তাকে পড়ায়। মাস গেলে 3000 টাকা মাইনে। হঠাৎ এই আয়টা বন্ধ হয়ে যাওয়ায় এবার থেকে যে বেশ সমস্যা হবে ঋতুবৃতা তা বুঝতে পারছে। বাবার ওষুধ কিনতেই তো 2000 টাকার মতো চলে যায়। তাছাড়া নিজের পড়াশোনা, যে প্রফেসরের কাছে বাংলা পড়ে ওনার মাইনে, বাবার জন্য একটু আধটু ফলমূল, বাড়িতে নিজের থাকা খাওয়ার খরচ দেওয়া, এত কিছু কিভাবে সামলাবে এই 3000 টাকা কমে যাওয়ার পর, সেই চিন্তা নেই পড়ানো শেষ করে সে বাড়ি ফেরার রাস্তা ধরল। টিউশনি তো একখানা জোগাড় করতেই হবে, ওই 3000 টাকারই। এদিকে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েই চলেছে তাতে 3000-এর একটু বেশি পেলেই ভালো হয়। কিন্তু সমস্যা হলো তাতে আরো কিছু টিউশনি ধরতে হবে, আর এই ব্যাপারটাই ঋতুবৃতা চাইছে না। ইউনিভার্সিটিতে ক্লাস করে বাড়ির কাজকর্ম কিছুটা সামলে টিউশনি করে কতটুকু সময়ই বার পড়ে থাকে নিজের পড়াশোনার জন্য।
এটা তো আর বাংলা সিরিয়াল নয় যে নায়িকা সারাদিন সংসার ঠেলে বরকে সন্তুষ্ট করে ননদদের নিদারুণ কর্মকাণ্ড ফাঁস করে আর এক ফোঁটাও পড়াশোনা না করে ডাক্তার বা আইএএস অফিসার হয়ে যাচ্ছে। বাস্তব জীবনে এত সহজে জেতা যায় না। আচ্ছা, ইভানদাকে ফোন করে বলবে একটা দুটো টিউশন জোগাড় করে দিতে। এমনিতেই তো ছেলেটা বলছিল রাতে যেন ঋতুবৃতা একবার ওকে ফোন করে, কি সব নাকি কথা আছে। কি আবার বলতে চায় কে জানে, পাগল ছেলে তো, নিশ্চয়ই নতুন কোনো কবিতা লিখেছে বা কোনো গল্পের প্লট খেলছে মাথায়, ওটাই ঋতুবৃতাকে শোনাবে। না, ফোন করে একবার কথা বলে নেওয়াটাই ভালো। ফোনটা বেশ কয়েকবার রিং হওয়ার পর ধরল ইভানদা। আরে মহারানী যে, বিশ্বাস কর আমি এক্ষুনি ভাবছিলাম তুই কখন ফোনটা করবি। সত্যি টেলিপ্যাথি মানতে হবে। ছেলেটার মুড ভালো থাকলে ঋতুবৃতাকে মহারানী বলে ডাকে, এটা আগেও খেয়াল করেছে সে। তাই অল্প হেসে জিজ্ঞেস করল, বাবা, একজনের দিল তো খুব খুশ মনে হচ্ছে। কি ব্যাপার, কোনো মেয়েকে প্রপোজ করেছিলে? সে হ্যাঁ বলে দিয়েছে নাকি? কথাটা নেহাতি মজার ছলে বলেছিল, তবে ইভানদা যা উত্তর দিল তাতে ঋতুবৃতার এবার চমকে যাওয়ার পালা। খুব অবাক স্বরে ইভানদা বলল, এক মিনিট না মাইরি, তুই মাইরি সত্যি বলছি তুই জাদুটোনা জানিস? না হলে হুবহু ঠিক একদম কি করে বললি বলতো? মানে 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 আমাদের দত্ত ম্যামকে রে, গত সপ্তাহে কপাল ঠুকে মাইরি প্রপোজটা করেই দিলাম। বহু মাস চেষ্টা করেছিলাম চাপার, কিন্তু আর পারছিলাম না, বলেই দিলাম। ঋতুবৃতা বুঝতে পারল ইভানদা অধ্যাপিকা তমালিকা দত্তর কথা বলছে। 29 বছর মতো বয়স ওনার। গত বছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে পার্ট টাইমে পড়ানোর সুযোগ পেয়েছেন। তাছাড়া ফুল টাইমে হাওড়া গার্লস কলেজে পড়ান। যাদবপুর ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের অন্যতম মেধাবী ছাত্রী ছিলেন। দত্ত ম্যামকে ঋতুবৃতারও ভারী পছন্দ। খানিকটা হতবুদ্ধির মতোই সে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, ম্যাম তো বোধহয় তোমার চেয়ে 4 বছরের বড়, তাই না? ইভানদা তার দিল খোলা হাসিটা হেসে বলল, আরে তাতে হয়েছে নাকি? হ্যাঁ শোন, ছোটবেলায় স্কুলের সিনিয়ররা কি বলতো জানিস? যদি হয় বয়সে বড়, প্রণাম করে লেগে পড়ো। তবে ম্যামের সাথে তো প্রথম থেকে টুকটাক কথা আমার চলতোই, ইদানিং কথা বলাটা বেড়েছিল আমাদের। তাই শেষমেশ আর থাকতে না পেরে সবটুকু ওনাকে মন খুলে একেবারে বলে দিলাম। তারপর গত 1 সপ্তাহ ধরে আমার সাথে উনি একটাও কথা বলেনি জানিস। আর আজ সকালবেলা হঠাৎ ফোন করে কি বললো জানিস? ওরও নাকি আমার উপর বেশ একটা মানে ওই ওই কি বলে রে, ওই ওই দুর্বলতা, হ্যাঁ ওই দুর্বলতা না ওরকম ধরনের কিছু একটা আছে। তবে শর্ত দিয়েছে, এমফিল তারপর পিএইচডি সব ঠিকঠাক মতো করতে হবে। প্রেমে পড়ে রিসার্চ ওয়ার্ক বা আমার লেখালেখি ডকে তুলে দেওয়া কিন্তু একেবারেই চলবে না। বিশ্বাস কর, মানে একেবারে না, জাস্ট একটা গায়ে কাঁটা দিচ্ছে একেবারে। ঋতুবৃতা টের পেল তার গায়েও কাঁটা দিচ্ছে। তবে ওদের দুজনের অনুভূতি এখন ঠিক বিপরীত দুটো মেরুতে দাঁড়িয়ে। ইভানদার প্রতিটা কথা, তার গলায় আনন্দের তৃপ্তির এক একটা ঝলক যেন ঋতুবৃতার সন্তর্পণে লুকিয়ে রাখা এক আবেগকে সযত্নে অল্প অল্প করে চেঁচে ফেলতে চাইছে। খুব ইচ্ছে করছে গলা ছেড়ে একবার চিৎকার করতে, অন্তত একবার ইভানদাকে সরাসরি জিজ্ঞেস করতে সে কি সত্যি সত্যি কিচ্ছু বোঝেনি এতদিন। একবারের জন্য টের পায়নি ইভানদা তার কাছাকাছি থাকলে ঋতুবৃতার মনের অবস্থা কেমন হয়। ইভানদা অনর্গল কথা বলে চলেছে। আচ্ছা, একটা কথা মন দিয়ে শোনো এবার। এই ব্যাপারে কাউকে কিচ্ছু কিন্তু বলা যাবে না এখন, একেবারে স্পিকটি নট। যদি ব্যাপারটা একবার বিয়ে অবধি নিয়ে যেতে পারি, তখন দেখবি আমাদের ডিপার্টমেন্টের যে প্রফেসরগুলোর ওকে দেখলে রাতের ঘুম উড়ে যায়, তারা জাস্ট হক চকিয়ে যাবে। আচ্ছা, কাল আসবি তো ইউনিভার্সিটি? চল, কালই তোকে দিল খুশে ট্রিট দেবো। সে কবে থেকে মাইরি তুই আমার মাথা খাচ্ছিস ফিশ কবিরাজি খাবো বলে। কালকেই তোকে খাইয়ে দেবো, যা। একটা কান্নার দমক উঠছে এবার। সেটা কোনো মতে চেপে খানিকটা জোর করে হেসেই ঋতুবৃতা বলল, আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে, এখন চুটিয়ে প্রেম করো তোমরা।
কাল যাব কি না ঠিক বলতে পারছি না, আসলে সামনে পরীক্ষা তো। যাই হোক, বাড়ির কাছাকাছি এসে গেছি, এখন রাখছি বুঝলে, পরে কথা হবে। ভালো থেকো তোমরা। আর হ্যাঁ, কংগ্রাচুলেশনস। ফোনটা রেখে দেওয়ার পর চারিদিক কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে এবার। না, এই ইভানদা মানুষটার ওপর সে যে সত্যি কতটা দুর্বল হয়ে পড়েছে তা ভীষণভাবে এইবার টের পাচ্ছে। সিনেমায় ঠিক এই মুহূর্তগুলোতেই ঝেঁপে বৃষ্টি নামে, আর চোখের জল শান্তির আশ্রয় খুঁজে পায় সেই বৃষ্টির তীব্র দাপটে। কিন্তু এটা যে সিনেমা নয়, ঘোর বাস্তব একটা অধ্যায়, কাঠফাটা রোদের মতো প্রকট এক সত্যি, যাকে চাইলেও এড়িয়ে এগিয়ে যাওয়া চলে না। বৃষ্টি জিনিসটা কোনোদিনই ঋতুবৃতার পছন্দ নয়। গ্রামে থাকতে দেখেছে এক ভয়ঙ্কর ঝড় জলের রাত কিভাবে তাদের মাটির বাড়ি ভাসিয়ে দিতে পারে। কলকাতার বস্তিতে হিংস্র বৃষ্টির গন্ধে নর্দমার পচা জলে ভরিয়ে তুলতে পারে তার মাথা গোজার একমাত্র ঠাঁই। বরাবরই তাই বৃষ্টির রাতে ঋতুবৃতার বুক কেঁপে ওঠে এক অজানা অশনির আশঙ্কায়। তবে আজকে বোধহয় নিয়মগুলো ভাঙার দিন। মেয়েটার মন তাই ভীষণভাবে চাইছে আজ বৃষ্টি নামুক, ভেসে যাক কলকাতা শহরের সমস্ত অলিগলি। সে খুব ভালো করেই জানে এই ইচ্ছেটাও তার পূরণ হবে না। আজ বৃষ্টি আসবে না মহানগরীর সাথে দেখা করতে। এই ভ্যাপসা গরম ছুঁচের মতো বিঁধবে তার শরীরের প্রতিটা অনুপরমাণুতে। সকলের অলক্ষ্যে আজ সারাটা রাত রক্তাক্ত হবে তার অস্তিত্ব। কেউ জানতে পর্যন্ত পারবে না সেই রক্তক্ষরণের গল্প, কারণ তা যে চোখে দেখা যায় না। কাল আবার সকাল হবে, রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়বে সাদামাটা জীবনের দৈনন্দিন কোলাহল। ঋতুবৃতা জানে তাকেও গা ভাসাতে হবে সেই কোলাহলের ভিড়েতেই। লড়াই থামালে যে চলবে না। ঋতুবৃতা হাঁটা দিল বাড়ির দিকে। রোজ এমন হাজার হাজার ঋতুবৃতারা হাঁটা দেয় বাড়ির দিকে এক ক্লান্ত দিনের শেষে। তাদের শ্রান্ত মন বিদ্রোহ করে ওঠে। তারা বাঁচতে চায় কেবল একজন মানুষ হিসেবে, একজন মানুষের অধিকারে। তবে তাদের কথা শোনার সময় যে কারোর কাছে থাকে না। তাদের হাতটা শক্ত করে ধরে রেখে কেউ বলে না, আছি তো আমি। তবুও ঋতুবৃতারা লড়াই করে যায়, বেঁচে থাকার লড়াই, আশেপাশের মানুষগুলোকে বাঁচিয়ে রাখার লড়াই। একদিন, প্রতিদিন। নমস্কার, আমি অর্ণব চক্রবর্তী। এতক্ষণ আমারই লেখা একটি গল্প একদিন প্রতিদিন আপনারা শুনছিলেন। এর চেয়েও বড় পরিচয় আমার, আমি শ্রী সুধীর চক্রবর্তী কনিষ্ঠ সন্তান। বাবার সাহিত্য চেতনা আমাকে উদ্বুদ্ধ করেছিল কোথাও একটা গিয়ে কখনো কলম তুলে ধরতে বা লেখার জগতে যেটুকু সামান্য আমি প্রবেশ করেছি এখনো সেটুকু করতে। এই যে টান গল্পটি আপনারা শুনতে চলেছেন, এটি বাবার লেখা শেষ গল্প। এই গল্পটি প্রকাশের জন্যে অবশ্যই রামধনু শারদীয়া পত্রিকাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ, এবং এখন গল্প টিমের কাছেও আমার অশেষ কৃতজ্ঞতা, যেখানে বাবার এবং আমার গল্প একসাথে যাতে প্রকাশ পেতে পারে সেই রকম একটি সুযোগ তারা তৈরি করে দিয়েছিলেন বলে।
একটু পরেই আপনারা শুনতে পাবেন বাবার লেখা গল্প টান, যেখানে বারবার ফুটে উঠেছে মানুষের সম্পর্কের টানাপোড়েনের গল্প, যা বাবার বিভিন্ন লেখার বিশিষ্ট বৈচিত্র্য ছিল বরাবর। গুণময় গুই খুব স্বাস্থ্যবান নয়, আবার খুব একটা রোগাও নয়, বেশ পরিশ্রমী মানুষ। রেল লাইনের পাশে কবেকার এক ফালি পগার জমি আছে, তাতে চাষ করে কিছু বাজরা, কিছু জোয়ার, এই সমস্তই পায়। বড়জোর মাঝারি ধামার এক ধামা মতো, কিন্তু সেটাই বা মাগনায় দিচ্ছে কে? কাজেই মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যা পাওয়া যায়। বাড়িতে আছে দ্বিতীয় পক্ষ চঞ্চলা। হ্যাঁ, চঞ্চলাই বটে, খুবই সুন্দরী, কিন্তু নাকটা একটু বাঁ দিকে চাপা, তাতে একটা নাকছাবি পড়ে। ওর মা ওকে বলে গেছে বউয়ের নাকে অবাধ শ্বাস নাকি ভাতারের গায়ে লাগলে তার অনিষ্ট হতে পারে। বউ তার খুবই ফিটফাট থাকে, তার জন্য গুণময়কে মাসে একবার দূরের বাজার থেকে একটা গায়ে মাখার সুন্দর গন্ধযুক্ত পমেটম, মাথার চুল বাঁধার গজদেরেক রকমারি রঙের কয়েকটা ফিতে আনতে হয়। আর বউ চায়নি, তবু বউয়ের হাতে সুন্দর মানাবে বলে সে নিজেই পছন্দ করে ডজন দুয়েক কাঁচের চুড়ি এনে দিয়েছে। সাজুক, তার ছোকরি বউটা সাজুক। সংসার আর সময় দুই চলছিল বয়ে। সুখে দুঃখে দিনগুলো কাটছিল খুব একটা মন্দ নয়। এই সময় একদিন ময়নাঘাটের হাটবাজারে গুণময়ের সঙ্গে তার প্রথম পক্ষের বউ মাধবীলতার দেখা। বউটি তাকে দেখে এক গাল হেসে বলল, বলি হ্যাঁ রে লাগর, আমাকে কি একদম ভুলেই গেলি না কি রে? হ্যাঁ, আয় না একদিন আর ওখানে কিছুক্ষণ থাকবি। আমাকে তো কোনো বীজ দিলি না, তবে তুরে কোনো দোষ দিতে লারবো না। আমি বেটে নিশ্চয়ই বেজা, চঞ্চলাকে তুই একটা সওয়াল একটা মাইয়া দিছস। গুণময় বলল, হ্যাঁ, তা তুই একদিন আয় না কেন, সারাটা দিন থাকবি, মোরা সকলে মিলে মজা করব। আরে তা হয় না, তোর বউটা বড় দিমাগি মাগি। দুপুরে গেলি দুটো কেবল পান্তা খাইতে দে, তাও কেমন সুইরা সুইরা। কেন মুই কি ঘেউ ঘেউ নাকি ম্যাম ম্যাওরা? তুইও কিছু বলিস না, তোর সাহস লাই কিছু বলার। ভাতার সোহাগী দেমাগে মাটিতে পা পড়ে লা। চলি গা, তুই একদিন আসিস। যাবো যাবো করে গুণময়ের আর যাওয়া হয় না। বউটা আবার পোয়াতি হয়েছে। গুণময় তার সোহাগী বউটারে তার বাপের বাড়িতে রেখে আসবে ঠিক করেছে। এখানেই শিয়াল কুকুরের দেশে ভরা পোয়াতি বউ রাখতে সে বিশেষ ভরসা পায় না। চঞ্চলা বলে, তা বাপু, এতদিন পরে যাচ্ছ, দেখো খালি হাতে আবার যেও না, কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে যেও। গুণময় ভেবে দেখে তার বউ ঠিক কথাই বলেছে। সে বউকে জিজ্ঞেস করে, হ্যাঁ, তা কি নিয়ে যাই বলতো? তুই একটা পরামর্শ দে না। তুমি কিলোখানেক ময়দা আর 500 ভেলি গুড় নিয়ে যেও। কেন রে, এতদিন পরে যাচ্ছি, শুধু ময়দার ভেলিগুলি যাব? তার বউ তাকে বুঝিয়ে বলে, ময়দা নিয়ে গেলে যদি বাড়িতে সাদা তেল থাকে তারা লুচি ভেজে খেতে পারবে। লুচি কি দিয়ে খাবে? ভেলি গুড় দিয়ে। আর যদি সাদা তেল বা ঘি কিছুই না থাকে, তাহলে ময়দার রুটি করে গরম গরম গুড় দিয়ে খেতে পারবে। গুণময় বুঝলো তার বউটি বয়সে ছোট হলে কি হবে, অনেক বুদ্ধি ধরে। তবে মুশকিল হয়েছে একটাই, হাতে মোটে পয়সা নেই। বউটা বাপের ঘরে যাবে, সে নিজে যাবে আগের মাগির কাছে। কিছু পয়সা না থাকলেই যে নয়। গুণময় তার বন্ধু সুবল সখার দোকানে যায়। আরে কি মনে করে? সুবল তাকে সহাস্যে আপ্যায়ন করে। গুণময় মনে মনে ভাবল, যেমন মুরগির দোকানে মুরগিগুলো কাটার আগে আলতোভাবে তাদের খাঁচা থেকে বার করে, আমাকেও কাটবে। আমার আর কিচ্ছু করার নেই। একটু ক্লিষ্ট হাসি হেসে সে বলল, বলছি,
আমাকে 100-3 টাকা কর্জ দিবে ভাই? আহা, এত তাড়াহুড়ো করার কি আছে ভাই? হ্যাঁ, বসো বসো, খানিক্ষণ বসো। শুনলাম বৌদিকে নাকি বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়ার তাল করছো। হ্যাঁ, বৌদিকে তো আর খালি হাতে পাঠাতে পারবে না। বলি বলি শ্বশুর ঘরে তোমার তো একটা মান ইজ্জত আছে নাকি? তা তুমি এক কাজ করো, 100-5 টাকা নাও। এনো। তার মিষ্টি মিষ্টি কথায় গুণময় ভোলে না। সে বলে, ও, তা তো বুঝলাম, কিন্তু সুদ কত দিতে হবে? আরে ভাই, সুদের জন্য ভাবছো কেন? হ্যাঁ, তাও বলছি, তুমি যখন জানতে চাইছো, তোমাদের ছেলেপুলে হবে, এমার্জেন্সি কেস, তাই সুদের হার একটু বেশি পড়বে। যাই হোক, সুদের চিন্তা মাথায় নিও না। একটা কথা মনে রেখো, আমি কোনো জিনিস বন্ধকি ছাড়াই তোমাদের কর্জ দিই। শুধু তোমাকে নয়, সকলকেই ধার দিই। কোনো শালা বলতে পারবে না আমার কাছে এসে যত টাকা ধার চেয়েছে তত টাকাই আমি ধার দিইনি, কোনো দিন কারোরে ফেরাইনি। কোনো রকম বন্ধকি ছাড়াই ধার দেওয়ার রিস্ক আছে, বুঝলে? এটা তো স্বীকার করবে নাকি? কোনো রকম দুশ্চিন্তা না করে বাড়ি চলে যাও, খেয়ে দে ঠেসে ঘুম দাও। হ্যাঁ, আজ থেকে 3 মাস কেউ তোমাকে টাকা ফেরত চেয়ে জ্বালাতন করবে না। তবে হ্যাঁ, ঠিক 3 মাস বাদে বেলা 12টার পর আমার লোক যাবে তোমার কাছে। তখন তাকে ধারের সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। ব্যাস, হয়ে গেল। গুণময় ঘাড় নেড়ে টাকা নিয়ে বেরিয়ে পড়ল। বাড়ি ফিরতেই বউ বলল, কি গো, টাকা পেলে? তা কত নিলে? গুণময় নিচু স্বরে বলে, এই 100-5 মতো হবে। তারপর তার আর সুবল সখার সব কথোপকথন শুনে চঞ্চলা বলল, কাজটা ভালো করনি কর্তা। ওই লোকটা চীনে যোগ, 1 পয়সাও সুদ ছাড়বে না। দেখো, ঠিক 3 মাস পরেই লোক পাঠাবে। কালীকান্তকে কোথা থেকে যে ওকে জোগাড় করলো? ওরকম চেহারার লোক এই অঞ্চলে আর দ্বিতীয়টি দেখা যায় না। আকারে এক দৈত্য বিশেষ, কালো কুচকুচে গায়ের রং, সারা গায়ে বড় বড় লোম, লাল লাল বড় বড় গোল গোল চোখ। নিশ্চয়ই নেশা ভাঙ করে। মুখে কিছু বলে না, মুখে খালি গোঁ গোঁ আওয়াজ করে। ঘরের দরজা বন্ধ থাকলে লাথি মেরে দরজা ভাঙবে, তারপর ঘরে ঢুকে সব জিনিসপত্র ঘরের বাইরে সজোরে ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। একবার ঘটাদের বাড়ি একটা বড় দেয়াল ঘড়ি 2 হাতে তুলে ধরে বারান্দায় ছুঁড়েছিল, কিন্তু সেটা ভাঙেনি দেখে বারান্দায় এসে এক লাথিতে দুমড়ে মুচড়ে দিয়েছিল। সেই ঘড়িটা শহরে সুবল সখা তার চেনাশোনা একটা দোকানে সারিয়েছিল, তাও আবার নিজের কড়কড়ে 300 টাকা খসিয়ে। কয়েকদিন ধরেই আকাশে খুব মেঘ করছে। জেলেদের সমুদ্র উপকূলে যেতে পুলিশের টহলদারি ভ্যান থেকে চোঙা করে নিষেধ করছে, আর যারা ইতিমধ্যে চলে গেছে তাদেরকে যত শীঘ্র সম্ভব ফিরে আসতে বলছে। আশ্বিন মাসের 2য় সপ্তাহের প্রথম দিন বউটারে বাপের বাড়ি পাঠিয়ে গুণময় রওনা দিল মাধবীলতার কাছে। প্রথম পক্ষের বউটার নাম উচ্চারণ করতে গিয়ে তার বুকে কেমন যেন একটা ব্যথা ব্যথা ভাব লাগলো। সে সত্যি তার প্রথম পক্ষের বউয়ের সাথে অবিচারই করেছে, যদিও মাধবীলতার সঙ্গে তার কোনো সামাজিক বিয়ে হয়নি। বছর 10 আগে একবার যখন সে হাট থেকে ফিরছে, দেখে একটা যুবতী মেয়ে, ঘোর কৃষ্ণ, শীর্ণকায়, মাথায় খোলা চুলের রাশি বাতাসে উড়ছে, এক মনে একটা ইঁট দিয়ে আরেকটা ইঁটের ওপর ধূত্র ফল রেখে থেঁতো করছে। গুণময় শিউরে উঠল, মেয়েটা নিশ্চয়ই সুইসাইড করতে যাচ্ছে। সে আগু পিছু না ভেবেই মেয়েটার কাছে গিয়ে তার বাম হাতটা চেপে ধরে ধমক দিয়ে বলল, আরে এসব কি করিস রে বেটে? আরে এইভাবে সুসাইড করে নরক যেতে চাস? মেয়েটি মুখ তুলে চাইল। তার ডাগর ডাগর চোখ দুটি কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল বেশ কিছুক্ষণ গুণময়ের দিকে। তারপর ধীরে ধীরে কান্না ভেজা গলায় সে পৃথিবীর আদিমতম স্বীকারোক্তি দিল, আমি আর বাঁচতে চাই না গো। তার 2 চোখ বেয়ে তখন গড়িয়ে পড়ছে নোনতা জলের স্বাদ। ফোঁপিয়ে ফোঁপিয়ে সে বলল, এই সংসারে আমার কেউ নাই রে, কোথায় থাকবো, কি খাবো?
কিছু ঠিক নাই। আচ্ছা আয় আয় আয়, তুই আমার সাথে আয়। তুই আমি পেট ভরে খেতে দিব, আর আমার কাছেই না হয় তুই থাকবি। মেয়েটা ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, ঠিক বলছিস তো বাবু? তবে আমার কাছে তো টাকা করে লাই, আমি তোরে গায়ে গায়ে শোধ করে দিব। গুণময় কথাটার মানে ঠিক বুঝল না। তার মুখ দেখে মাধবীলতা ফিক করে হেসে বলল, আমাকে নিয়েই চল না, ঠিক সময় ঠিক বুঝতে পারবি। কত মরদ দেখলাম, সকলে একই জিনিস মাগে। রাতে খাওয়া দাওয়ার পর যখন গুণময় তার বিছানায় শুয়ে বিশ্রাম করছে আর সারা দিনের ঘটনাগুলো তার মনে চালচিত্রের মতন ভেসে উঠছে, ঠিক সেই সময় তার পাশে এসে শুয়ে পড়ল মাধবীলতা। গুণময়ের কানে ফিসফিসিয়ে বলল, তুই আমারে পেট ভরে ভাত দিছস, এইবার গায়ে গায়ে শোধ তুলে নে। ভরা যৌবনে পা রাখা দুটি শরীর লিপ্ত হল পৃথিবীর প্রাচীনতম নেশায়। খানিক বাদে পরিশ্রমের পরিতৃপ্তিতে গুণময় চোখ বুজে নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। তার বুক তখন হাপড়ের মতন ওঠানামা করছে। মাধবীলতা তার খোলা বুকে মাথা রেখে শুল। তার চুলে বিলি কাটতে কাটতে গুণময় বলল, আমার কাছে তুই আমার বইয়ের মতোই থাকবি। তোরে আমি আদর যত্ন সব দিয়া রাখবো। উত্তরে মাধবীলতার কেবল একটাই আবদার, যতক্ষণ না পেট ভরবো আমি কিন্তু খাবো, ঠিক আছে? ভোরবেলা উঠে গুণময় সামনের ঘেঁটু ফুলের জঙ্গল থেকে এক মুঠো ফুল তুলে আনল। মাধবীলতা তখনও গভীর ঘুমের দেশে। গুণময় মনে মনে ভাবল, বহুদিন পর হয়তো একটু পেট পুড়ে খেতে পেয়েছে। শরীর জুড়ে শান্তি। আহা, ঘুমুক, প্রাণ ভরে ঘুমুক। খানিক বাদে ঘুম থেকে উঠে মাধবীলতা দেখল লোকটা মাটিতে উবু হয়ে বসে এক দৃষ্টে তার দিকে চেয়ে আছে। মাটিতে পায়ের কাছে এক গোছা ফুল। আড়মোড়া ভাঙতে ভাঙতে মাধবীলতা বলল, কি রে বাবু, আগে দেখিস আমার ড্যাব ড্যাব চোখে। গুণময় মৃদু হেসে বিছানায় এসে বসল। তারপর নিজেদের মাথায় ঘেঁটু ফুল ছড়িয়ে দিয়ে উদার কণ্ঠে বলে উঠল, আজ থেকে ওই দূরের আকাশ, ওই বাতাস, ওই চন্দ্র সূর্যের সাক্ষী রেখে আমরা বিয়া করলাম। তুই আর কোনো দিন কারোর সোয়াগী হতে পারবি ক্লাই, তুই কোনো ভাতার নিতে পারবি ক্লাই, তুই শুধু আমার হয়ে রয়ে যাবি আমার। মেয়েটা অবাক বিস্ময়ে তার কালো কালো বিশাল চোখ দুটি নিয়ে তাকিয়ে রইল। মুখে কথা নেই। ঘেঁটু ফুল দিয়ে বিয়ে সারা হয়ে গেলে গুণময় চুমু খেল মাধবীলতার কপালে। আদুরে গলায় জিজ্ঞেস করল, কিরে বিটি, চুপ কেনে? হ্যাঁ, মুইকে কিছু বল। মাধবীলতা বিষাদগ্রস্ত স্বরে বলল, বিয়া তো করলি বাবু, তবে রাখতে পারবি তো মুইকে? যখন বলেছিস একবার ফুল শুয়ে, আমি আর কুখানো ভাত আর লিব না। তবে মুটে একখান বেটিতে তোর হবে তো? সেদিন মাধবীলতার কথাগুলো ভারী ব্যথা দিয়েছিল গুণময়কে। তবে আজ 10 বছর বাদে মেয়েটির কথাই সত্যি হয়েছে। তার ঘরে এখন ডাগর, পোয়াতি বউ আর একখান করে ছেলে আর মেয়ে। মাঝে মধ্যে 10 বছর আগের এক সন্ধ্যের কথা খুব মনে পড়ে গুণময়ের। সেদিনে এক ঘুমে গোটা দুপুর কাবার করেছিল সে। যখন ঘুম ভাঙল তখন সন্ধে উতরে গেছে। মেয়েটা গুণময়ের ঘর ঘেঁটে একটা বড় ধুতি কি সুন্দরভাবে শাড়ি করে গুছিয়ে পড়েছে। মাথার চুল খোঁপা করে বেঁধেছে। কপালে একটা বড় লাল টিপ পড়েছে। একটা মোমবাতি জেলে তুলসী তলায় দেখাচ্ছে। একটা সুন্দর এবং স্বাভাবিক ঘরোয়া পরিবেশ। গুণময় বুঝল মেয়েটার স্বপ্ন ছিল, স্বাদ ছিল একটা
নিজস্ব ছোট্ট সংসারের। সে আজ তাই পেয়েছে। এই গরিব, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত মেয়েরা কত অল্পেতেই না খুশি হয়। তাদের জীবনে বড় বড় চাওয়া পাওয়ার কিছুই নেই, আলাদা করে ব্যয়বহুল স্বাদ আহ্লাদও নেই। সন্ধে দিয়ে এসে মেয়েটা বলেছিল, আমি কিন্তু তোর একটা কাপড় পরে লিয়েছি বাবু, তুই যেন রাগ করিস রে। যদি মুড়ে কোনোদিন তোর বাড়ি হতে তাড়াই দিস, তাহলে মুই যাবার আগে তোর কাপড় কাইচা শুকায় দেয়া যাব। গুণময়ের দু চোখ জলে ভরে গেছিল। এই ছোট ছোট সুখ, এই ছোট ছোট প্রাপ্তিকে ওরা যেন ঠিকমতো বিশ্বাস করতে পারে না। কি কঠোর দারিদ্রতা! জীবন জুড়ে রয়েছে শুধু না পাওয়ার বেআব্রু বাস্তবতা, আছে শুধুই লাঞ্ছনা, বেঁচে থাকার গ্লানি আর অপরিমেয় তিক্ততা। কাল আর নিয়তির হুকুম মেনে ক্রমে পাল্টে গেল গুণময়ের জীবন। নতুন বউ চঞ্চলাকে পেয়ে সে এতদিন তার প্রথম পক্ষের বউকে অবহেলাই করে এসেছে, তাকে দূরে ঠেলে দিয়েছে। তার কোনো আশা আকাঙ্ক্ষাই সে এতটুকুও পূরণ করেনি। বেশ কয়েকবার মাধবীলতা এসেছে গুণময়ের নতুন বাসায়, দু চোখ ভরে দেখেছে লোকটার নতুন সংসার। ব্যাপারটা চঞ্চলা কোনোদিনই বিশেষ পছন্দ করেনি। মুখে না বললেও হাবে ভাবে বারবার বুঝিয়ে দিয়েছে স্বামী তার একান্ত আপনার। ভালোবাসার মানুষ নিয়ে ভাগাভাগি করা যায় না। একবার মাধবীলতা যখন এক হপ্তায় মোট ৩বার গিয়ে হাজির হলো গুণময়ের বাড়ি, তখন চঞ্চলার ধৈর্যের বাঁধ ভাঙল। সেই দুপুরে মাধবীলতা আর তার নাগর গুণময়কে ২ মুঠো পান্তা আর ১খানা কাঁচা মরিচ খেতে দিল। ভাতের থালাটা ছুঁড়ে দিয়েছিল মাধবীলতার দিকে। দুপুরে ঘাটে যখন চঞ্চলা বাসন ধুতে গেল, তখন গুণময়ের হাত ধরে মাধবীলতা বলেছিল, তোর সঙ্গে তো মোর মিশা মিশা বিয়া হয়েছিল, লোক লস্কর তো কেউ ছিল লাই, তাই চঞ্চলার অধিকার কত বেশি। বেটি যেন আসল লক্ষ্মী ঠাকুর, কেমন দূরে সোহাগে শাসনে বাঁধি রাখছে। চঞ্চলা একদিন ঠিক শখকে যাবে। তবে বাবু, মুই আর এখানে আসবো লাই। চঞ্চলা বড় রেগই যায় মুড়ে দেখলে। তো একদিন আয় না মোর বাড়ি। হ্যাঁ, মোর শরীরে তো তুই কোনো বীজ দিতে পারস নাই। মোর কাছে কিন্তু আসিস বাবু, না হোক একবেলার জন্য। হ্যাঁ, একবেলার জন্য। মোর তো একটা মান সম্মান আছে বল। গ্রামের লোকেরা মুড়ে নিয়ে হাসাহাসি করা জানিস, জিজ্ঞেস করে, কিরে তোর ভাতারের খবর কি? কতেক শিয়াল রাতের বেলা মোর ঘরের আনাসে কানাসে সুকসুক করে। ছাঁচি বেড়ার ঘর বাবু, ভয় মুই সারা রাত্রি 2 চোখের পাতা এক করতে পারিলা। আর ঘুম ভইবা কি কইরা? ছেলের বয়সী হবে আমার ছেলে থাকলে তারে দাটা লিয়া তাড়া করি, তার ডান হাতটা কবজির নিচে কেটে ঝুলতে থাকে। তার চিৎকার কান্না চেঁচামেচিতে আশেপাশের লোকেরা সুইটা আসে। ছেলেটা একটা নেতার সওয়াল, পুলিশ আসে, মুড়ে নানান প্রশ্ন জিগায়। বলি, বাবু মুই তো ঘরে ঘুমাইছিলে, মুই একলা থাকি, বল নেয় না। তাই খোকা বাবুটা কি জানি কিভাবে মোর ঘরে ঢুকা পোড়া মোর কাপড় ধইরা টানাটানি করে। এক ঘটি জল খেয়ে মুখ মুছে সে বলে চলল, মু কি করবো বাবু বল, কি লিয়া থাকবো? মোর সে বিয়া হয়েছে, অন্য ভাতা আর লিব কেমনে? গুণময় বেরিয়ে পড়ল। তার প্রথম পক্ষের বউটার জন্য নিজেকে একটু অপরাধী বলেই মনে হলো। সত্যিই তো, এতগুলো বছর সে তাকে অবহেলাই করেছে। হিল্লি দিল্লি তো নয়, তার বাসা থেকে মাত্র ক্রোশ 6 রাস্তা। যারা এই অঞ্চলে থাকে তাদের কাছে এইটুকু পথ কিছুই নয়। জোর পায়ে হাঁটলে পৌঁছে যাবে ওই ঘন্টা 1.5-2 মধ্যে।
এতদিন যায়নি তার আসল কারণ চঞ্চলা। ওইটুকু মেয়ে, অথচ কি ভীষণ বাঁধনে বেঁধে রেখেছে নিজের সোহাগ, যেন জাদু জানে। গুণময় নিজের মনকে শক্ত করল। না, এসব গুণময় আর ভাববে না, মাধবীলতার জন্যই ভাববে সে। 10 বছর আগে এমনই এক বাদলা সকালে সে মাধবীলতাকে আদর করে বলেছিল, তুই লতাকে জিনিস বুঝিস? মেয়েটি মাথা নেড়ে জানায়, না। গুণময় বলে, আচ্ছা, তুই অপরাজিতা গাছ দেখেছস? মেয়েটি হ্যাঁ সূচক মাথা নাড়ে। অপরাজিতার লতা যেমন অন্য গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে, তুই ঠিক সেই রকম মুখে ধরে, মুখে আশ্রয় করে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠবি। হ, গুণময় বেরিয়েছে কাঁধে পোটলা ঝুলিয়ে। চঞ্চলা পোটলায় বেঁধে দিয়েছে ময়দা আর গুড়। ক্রোশখানেক যাওয়ার পর বৃষ্টি নামে, প্রথমে ফোঁটা ফোঁটা, তারপর মুষলধারে। আকাশ একেবারে যেন অন্ধকারে ঢাকা, যেন আবার রাত নেমে এসেছে। গুণময় ভাবছে সে কি করবে, সে তো একেবারে কাক ভেজা হয়ে যাচ্ছে। হঠাৎ বিদ্যুৎ চমক দিল তীব্রভাবে। সে দেখল একটু দূরে একটা ভাঙা বাড়ি, মনে হয় মন্দির হবে। সে দৌড়ে গিয়ে মন্দিরে আশ্রয় নিল। বৃষ্টি টানা চলতে থাকল। আজ তৃতীয় দিন, এক নাগারে বৃষ্টি পড়ছে। মাঝে মধ্যে একটু কমতির দিকে যাচ্ছে বটে, তারপর যথারীতি আবার প্রবল বেগে। কোন সকালে কয়েকদিন আগে সে বাড়ি থেকে বেরিয়েছে, পেট ভরে খায়ও নি। গুণময় দেখল তার ঝোলার ময়দার গুড় সব শেষ। এ কদিন তাকে তো খেতে হয়েছে। সে আর এক বিপদ, খালি থেকে থেকে পেটে মোচড় দিচ্ছে। পেটটা বড় খারাপ হয়েছে। কাছেই জঙ্গলে যথেষ্ট কাদামাটি রয়েছে, সেই দিয়ে সে হাত ধুচ্ছে, কাছেই জমা জলে। গুণময় পড়েছে এক নতুন ভাবনায়। মাধবীলতার কাছে খালি হাতে সে যাবে কি করে? সে আকাশ পাতাল ভাবতে থাকে। কিছুটা দূরে একটা বিশাল মানকচু গাছ। গুণময় ঠিক করে ওই গাছ ঘাড়ে করেই সে নিয়ে যাবে মাধবীলতার কাছে। একেবারে খালি হাতে যাওয়ার চেয়ে এই বরং ভালো। মন্দিরের ভেতর সে একটা কর্ণিকা খেয়াল করেছে প্রথম দিনেই। হয়তো মন্দিরটা মেরামত করার জন্য রাজমিস্ত্রি দল এসেছিল, তারপর এটা ফেলে চলে যায়, কে জানে। কর্ণিকাটা দিয়ে সে মানকচু গাছটার গোড়া খুঁড়তে লাগে। এদিকে আবার অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে। উফ, কি বড় রে বাবা! মানকচু গাছটা কর্ণিকা দিয়ে খুঁড়তে খুঁড়তে সে ক্লান্ত হয়ে পড়ে। তার শরীর আর নেয় না। তখন ওই জলকাদার মধ্যেই গুণময় শুয়ে পড়ে। ক্লান্তিতে তার চোখ জুড়িয়ে যায়। কতক্ষণ ঘুমিয়েছে সে জানে না। হঠাৎ গায়ে কোনো কিছুর ঝাপটা বাতাস এসে পড়ে। সে কোনো মতে তাকিয়ে দেখে কয়েকটা শকুন কিছুটা দূরে নিরাপদ দূরত্ব বজায় রেখে তার দিকে সেন দৃষ্টিতে আগ্রহ নিয়ে চেয়ে আছে। তার বুকটা দুরু দুরু করে ওঠে। ওগুলো যেন শকুন নয়, মৃত্যুর দূত। সে চোখ খুলে তাকাবার চেষ্টা করে। সবকিছু যেন ঘোলাটে, হলুদ রঙে মাখা। তার মনে পড়ল তার ঠাকুমার বয়স হয়েছিল তখন প্রায় 90 ছুঁই ছুঁই, আর সে তখন মাত্র 12। সামনের মাসে 13তে পড়বে। মরে যাওয়ার আগে চোখ দুটো ঠিক এই রকমই ঘোলাটে দেখিয়েছিল। শকুনগুলো মাঝে মাঝে নিজেদের মধ্যে একটু নড়াচড়া করছে, তার কাছাকাছি এসে বসছে। সে জানে তার নড়াচড়া বন্ধ হলে তারা এসে তাকে ঠুকরিয়ে খাবে। একবার দেখেছিল, তখন সে অনেক ছোট। একটা পুকুরে কিভাবে ডানা ভেঙে একটা শকুন পড়ে গিয়েছিল। আর একজন লোক, তার বয়স ওই 40-45 হবে, একটা বাঁশ নিয়ে তাকে অকারণে দুমদুমাদুম পিটেছিল। শকুনটা কিছুটা দূরে সরে সরে যাচ্ছিল। পুকুর পাড়ে মজা দেখার জন্য বহু লোক জটলা করেছিল। কোলে বাচ্চা নিয়ে কয়েকটা বউও ছিল।
লোকটা এতে উৎসাহ পেয়ে শকুনটাকে আরো জোরে জোরে ঠ্যাঙাতে লাগলো। গুণময় টের পেল তার অন্তিম মুহূর্ত আগ্রহী মুখে অপেক্ষারত। সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারাবার আগে সে যেন দেখে তার প্রথম পক্ষের বউ মাধবীলতা তাকে খুব আদর করছে। পর মুহূর্তেই গুণময়ের মনে হলো চঞ্চলা তার ডান হাতটা শক্ত করে চেপে ধরে আছে। মেয়েটার চোখ ভর্তি জল। ক্রমাগত সে মাথা নেড়ে চলেছে, যেন নিষেধ করছে গুণময়কে। সে কিছুতেই তার সোহাগকে ছেড়ে যেতে দেবে না। হঠাৎ মনে হলো চঞ্চলা তাকে বলছে, বাবা, অবশেষে তুমি তাহলে এলে। ভেবেছিলাম তুমি হয়তো আজ আর আসবে না, যা বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সে কার কাছে যাচ্ছিল তাহলে? মাধবীলতা না চঞ্চলা? সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। গুণময় ধীরে ধীরে চোখ বুঝল। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী সুধীর চক্রবর্তীর লেখা গল্প টান। আমি ওনার জ্যেষ্ঠ সন্তান শর্মিষ্ঠা ভট্টাচার্য। আমার বাবা আজীবন একজন সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন। বাবার এই সাহিত্য চেতনা সঞ্চারিত হয়েছে আমার ও আমার ভাইয়ের মধ্যে। রবীন্দ্রনাথকে প্রথম অনুভব করতে শেখাও বাবারই হাত ধরে। আপনাদের আমার বাবার লেখা গল্প কেমন লাগলো জানার জন্য আমরা সবাই অপেক্ষায় রইলাম। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে এই গল্পটিকে শেয়ার করুন, যাতে আমার বাবার লেখা গল্প আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। শুভরাত্রি। আজকের গল্পের বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হল: গল্প পাঠে আমি অরিজিৎ, অভিনয় বরষা, সৈকত, অনুপম ভট্টাচার্য, চৈতালি গোস্বামী, পাপড়ি চক্রবর্তী এবং সুমন। বিশেষ সহযোগিতা নীল ও রুচিরা। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। আবহ সুমন। এডিট অ্যান্ড মিক্সিং আর্য। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। একটা দারুণ সুখবর রয়েছে আপনাদের জন্য। এখন আপনার লেখা গল্প শুনতে পারেন আমাদের এখন গল্প ইউটিউব চ্যানেলে। আপনার লেখা ভৌতিক, অলৌকিক, সাসপেন্স, থ্রিলার, গোয়েন্দা অথবা প্রেমের গল্পও পাঠাতে পারেন আমাদের মেলের মাধ্যমে ekhongolpo@gmail.com এই ঠিকানায়। কমপক্ষে 2টি গল্প পাঠাবেন। গল্পটি অবশ্যই মৌলিক এবং পূর্বে অডিও রূপান্তর হয়নি এমন হতে হবে। গল্পের শব্দ সংখ্যা হবে কমপক্ষে 4000। সাথে পাঠাবেন আপনার একটি ছবি ও ফোন নাম্বার। তাহলে আবার দেখা হচ্ছে আগামী গল্পে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।